নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আজকের বিশেষ আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় গৌতম বুদ্ধ, মানব ও প্রকৃতি। শুধু দার্শনিক নয়, বরং অত্যন্ত সময়োপযোগী একটি প্রসঙ্গ। পরিবেশ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে মানবজাতির অস্তিত্ব আজ যখন প্রশ্নের মুখে, তখন গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের আবারও মনে করিয়ে দেয়, প্রকৃতি এবং মানুষের সম্পর্ক কেবল উপকারিতা নয়, বরং এক গভীর নৈতিক দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজ আলোকপাত করবেন একজন বিশিষ্ট ও বিদগ্ধ বক্তা, ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। তিনি বর্তমানে নবনালন্দা মহাবিহার, নালন্দা বিহারে দর্শন বিভাগে অধ্যাপনা করছেন এবং ম্যানাস্ক্রিপ্টস কনজারভেশন সেন্টারের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত। উল্লেখযোগ্যভাবে এই প্রতিষ্ঠানটি ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সেন্ট্রাল ডিমড ইউনিভার্সিটি, যা বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির গবেষণায় সমগ্র বিশ্বজুড়ে প্রসিদ্ধ। ডক্টর ভট্টাচার্যের জীবনপথ এক কথায় অনন্য। উনি MA এবং গোল্ড মেডেলিস্ট, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে PhD করেছেন এবং জাতীয় স্তরে সম্মানিত একাধিক গবেষণা সংস্থায় কাজ করেছেন। তার 11 বছরেরও বেশি শিক্ষাদানের অভিজ্ঞতা রয়েছে এবং এর মধ্যে 5 বছরের বেশি সময় তিনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন UGC পাঠশালার কন্টেন্ট রাইটার, যিনি 10টি মডিউল প্রস্তুত করেছেন বৌদ্ধ দর্শনের উপর। তার গবেষণা শুধু ভারতে নয়, আন্তর্জাতিক পর্যায়েও উচ্চ মর্যাদায় সুগৃহীত। তিনি 54টিরও বেশি গবেষণা প্রবন্ধ ও প্রবন্ধ সংকলনে অংশগ্রহণ করেছেন এবং 7 জন PhD রিসার্চ স্কলার তাঁর তত্ত্বাবধানে ডিগ্রি লাভ করেছেন। ডক্টর ভট্টাচার্য তিব্বতী, পালি, মঙ্গোলিয়ান ও সংস্কৃত ভাষায় সুদক্ষ। কর্মা দ্য ভিউহা সূত্র, দ্য বুদ্ধিস্ট গাথা সংস্কৃত এবং ডাইমেনশনস অফ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে অন্যতম। তিনি একাধিকবার ISBS এর মহাপণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন ও আচার্য নাগার্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। কেবল পাঠদান বা গবেষণা নয়, তিনি দীর্ঘদিন ধরে পাণ্ডুলিপি বিশ্লেষণ, সংরক্ষণ এবং বৌদ্ধ সাহিত্য সম্পাদনার কাজ করে চলেছেন অবিরত এবং প্রতিনিয়ত, যা সাংস্কৃতিক ঐতিহ্যের মূল্য সত্যি অপরিসীম। এখন সশ্রদ্ধ অভিবাদন জানাই ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়কে। আজকের অনুষ্ঠানে তার প্রাঞ্জল বক্তব্যের মাধ্যমে আমরা মানব ও প্রকৃতির গভীর সম্পর্ক এবং গৌতম বুদ্ধের মানবিক দৃষ্টিভঙ্গিকে এক নতুন আলোয় দেখতে সক্ষম হব এবং সমৃদ্ধ হব। মাননীয় বক্তাকে অনুরোধ ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার, উপস্থিত সকলকেই আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। বিশেষভাবে মোদক ট্রেনার একাডেমি এইরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার সুযোগ এবং রাখার সুযোগ করে দিয়েছেন অনেক দিন ধরে নিয়ত প্রচেষ্টায়।
তারা সফল হয়েছে, তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানায়। আজকের বিষয় হচ্ছে গৌতম বুদ্ধ, মানব ও প্রকৃতি। মূলত গৌতম বুদ্ধের দৃষ্টি আমরা দেখতে চাই যে তিনি মানব এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক সাধনে কিভাবে তার দার্শনিক দৃষ্টি, তার সামাজিক এবং তার জীবনচর্যায় দেখিয়েছেন। গৌতম বুদ্ধের জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জন্ম হয়েছে একটা প্রাকৃতিক পরিবেশে, গভীর জঙ্গলে। তারপর ছোটবেলায় তিনি অনেক সময় মেডিটেশনের জন্য সমাধি হয়ে যেতেন, সমাধিস্থ হয়ে যেতেন। কেউ বিভিন্ন গাছের নিচে বসে তার সমাধি হওয়ার বিভিন্ন ঘটনা আমরা জানি। তারপর গৃহত্যাগ, বিভিন্ন জায়গার তার যে সাধনা, সকল সময়েই সব ক্ষেত্রেই দেখা যায় প্রকৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক থেকেছে এবং উনি রেখেছেন। এমনকি 6 বছর তার যে কঠিন তপস্যা, বোধগয়া, যেটা আজকে বুদ্ধগয়া নাম, নিরঞ্জনা নদীর তীরে, সেখানে বিভিন্ন স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু প্রকৃতিকে বাদ দিয়ে নয়, প্রকৃতির সঙ্গে থেকে, প্রকৃতির নিচে, প্রকৃতির কোলে থেকেই উনি তার সাধনা চালিয়ে গেছেন। তার ফলে তার জীবনের সঙ্গে, জীবনচর্যার সঙ্গে প্রকৃতির একটা অনবদ্য সম্পর্ক ছিল। বোধি লাভ করার পর প্রথম যখন ধর্মচক্র প্রবর্তন সূত্র দেবেন বলে স্থির করলেন, সেখানেও তার স্থান নির্বাচনের ক্ষেত্রেও তিনি গেলেন একটা সারনাথ, মৃগদাবহ, অর্থাৎ সেখানেও প্রকৃতির কোলে বসেই তিনি তার প্রথম শিক্ষা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। তাই প্রকৃতিকে তিনি কখনো ছাড়েননি। তার শিক্ষার মূল কথা, যেটা শীল, সমাধি ও প্রজ্ঞা বলে প্রসিদ্ধ, সেই শীলের উপদেশ যখন করছেন গৌতম বুদ্ধ, বিশেষ করে পঞ্চশীলের কথা উনি বলছেন, যেটা সবার পালন করা অবশ্য কর্তব্য, শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য এবং নিজের শরীর এবং মনের জন্য। সেই শীল সাধনায়, অর্থাৎ সেই শীল ব্রত নেওয়ার সময় প্রথম শীলেই তিনি বলছেন, প্রাণাতিপাত বেরমণি শিক্ষাপদম সমাধিয়ামি, অর্থাৎ হত্যা করা থেকে বিরত থাকব। এটা একটা প্রতিজ্ঞা আমি নিচ্ছি যে আমি হত্যা করা থেকে বিরত থাকব। খুব উল্লেখযোগ্য বিষয়গুলো, কথাগুলো, যে প্রতিজ্ঞা আমার, পালন করার দায়িত্ব আমার। এবং সেখানে তিনি বলছেন যে এই যে হত্যা আমি কাকে করব না, না সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রাণী থেকে বৃহৎ বড় আকারের প্রাণী পর্যন্ত, সে নিকটেই থাকুক বা দূরেই থাকুক, কোনোভাবেই তাকে আমি হত্যা করব না, এমন একটা প্রতিজ্ঞা আমি নিচ্ছি। যাকে আমি হত্যা করতে পারি, হত্যা নিয়ে, অর্থাৎ প্রাণপাত নিয়ে এখানে ডিটেইল বর্ণনা আছে, যে কাকে হত্যা বলা হবে এবং কিভাবে হত্যা করা যায়, কিভাবে হত্যা বলে তাকে স্বীকৃতি দেওয়া হবে। আজকে বিশেষ করে আইনের শিক্ষার্থীদের তো এগুলো জানতে পারলে সুবিধা হয়, যে গৌতম বুদ্ধের শিক্ষাপদে
শীল ও পঞ্চশীলের মধ্যে এই যে বিস্তৃত বর্ণনা, আমরা মোটিভ, লয়ের ক্ষেত্রে মোটিভ, ইন্টেনশনের কথা বলি। 2600 বছর আগে গৌতম বুদ্ধ সেই মোটিভ আর ইন্টেনশন দেখাচ্ছেন, যে কিভাবে প্রত্যক্ষ হত্যা হয়, পরোক্ষ হত্যা হয়, এবং হত্যা, আমি ডেড বডিতে গুলি করলে সেটা হত্যা হবে কিনা, এই ধরনের বিভিন্ন বিস্তৃত বর্ণনা। তার ফলে সেখান থেকে বিরত থাকার কথা বলছে, অর্থাৎ প্রকৃতি সচেতনতা কথা সেখানে মূলত বলা হচ্ছে। তৃতীয় পঞ্চশীলের মধ্যে আছে যে, অর্থাৎ প্রথম পঞ্চশীলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে আন্ডারটেক টু precept to abstain from killing any living being, যারা জীবিত আছে তাদের যে কোনো প্রাণীকে আমি হত্যা থেকে বিরত থাকব। অর্থাৎ এখানে প্রমোট দ্য নন ভায়োলেন্স, অহিংসাকে প্রমোট করার কথা বলা হচ্ছে একদিকে, আর অন্যদিকে বলা হচ্ছে রেসপেক্ট অল লাইফ, যে সমস্ত জীবিত প্রাণীকে শ্রদ্ধার সঙ্গে তাকে বাঁচতে দেওয়া, লিভ লেট লিভ, এই কথাটা এখানে প্রতিজ্ঞায় নেওয়া হচ্ছে, যে আমিও বাঁচতে চাই এবং তোমারও বাঁচার অধিকার আছে, তুমিও বাঁচবে, এই যে একটা প্রতিজ্ঞা। দ্বিতীয়ত উনি বলছেন যে চুরি থেকে বিরত থাকা, অর্থাৎ যেটা আমায় দেওয়া হয়নি সেটা আমি নেব না, এমন প্রতিজ্ঞা। What is not given, to abstain from taking what is not given, যেটা আমায় দেওয়া হয়নি সেটা নেওয়ার নামই হলো চুরি। তাই এখানে এনকারেজিং দ্য অনেস্টি অ্যান্ড রেসপেক্ট ফর দ্য আদার্স প্রপার্টি। আমরা রাইটস ডিউটি নিয়ে কথা বলি, এখানে পঞ্চশীলের মধ্যে এই যে চুরির বিষয়টা যখন আসে, তখন অন্যের সম্পত্তির যে অধিকার, সেই অধিকারকে কতখানি রেসপেক্ট দেওয়া হয়েছে, যে আমাকে যা দেওয়া হয়নি আমি তা কখনোই নিতে পারি না, যদি নিয়ে থাকি তাহলে সেটাকে চুরি বলা হবে। কামেসু মিথ্যাচার বেরোমনি, অর্থাৎ সেক্সুয়াল মিসকন্ডাক্ট, এখানে যে প্রমোটস রেসপেক্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি টু রিলেশন। আজকে বিভিন্ন রকম রিলেশনের কথা আমরা জানি, যে সমাজ আজ টুকরো টুকরো হয়ে যায়, পরিবার একান্নবতী থেকে নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়, শুধু রিলেশনগুলোর উপরে রেসপেক্ট না থাকার জন্য, সেই রিলেশনকে রেসপেক্ট করতে শেখার জন্য এটা সবচেয়ে বড় একটা জায়গা, সেটা হচ্ছে কামেসু মিথ্যাচার বেরোমনি। অর্থাৎ আমি কখনো সেক্সুয়াল মিসকন্ডাক্টে যাওয়ার আগে 200 বার ভাববো যে রিলেশনগুলো সেখানে থাকে কি থাকে না, কিভাবে থাকবে বা থাকবে না, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তাই রেসপন্সিবিলিটি ইন রিলেশন এখানে খুব বড় একটা বিষয়। মুসাবাদ বেরোমনি, আজকে রাজনৈতিক নেতারা তো 100টার মধ্যে প্রায় 100টাই মিথ্যে কথা বলে, কিন্তু গৌতম বুদ্ধ বলছেন যে এই মিথ্যে কথা না বলতে কারণ কি না, হারমোনিয়াস কমিউনিকেশন হতে পারবে না। অর্থাৎ যে কমিউনিকেশনের জন্যই আমি কথা বলি, কমিউনিকেট করতে চায়, অন্যের সাথে সংবাদ করতে চায়, সেই সংবাদ হতে পারবে না, সুসংবাদ হতে পারবে না, যদি আমার বক্তব্যের মধ্যে, বলার মধ্যে মিথ্যাচার থাকে। তাই এখানে মূলত দেখার বিষয় যে পঞ্চশীলের মধ্যে, পঞ্চশীল, অষ্টশীল, দশশীল, পঞ্চশীল মূলত বৌদ্ধ বা অবৌদ্ধ সবার জন্যই করা হয়েছে। দশশীল যারা ভিক্ষু সঙ্গে প্রবেশ করেছেন তাদের প্রাথমিকভাবে 10টা শীল মানতে হয়, আর যারা অষ্টশীল মানতে হয়, আর যারা ভিক্ষু হয়েছেন অর্থাৎ শ্রমণ থেকে ভিক্ষু হয়েছেন তাদের 10 শীল মানতে হয়। এই যে শীলগুলো তৈরি হয়েছে
এখানে মূলত 3 ধরনের সংযমের কথা বলা হচ্ছে, যে আমি রেস্ট্রিক্ট করছি আমার ফিজিক্যাল রেস্ট্রিকশন, মেন্টাল রেস্ট্রিকশন অ্যান্ড স্পিচ, যেটা দিয়ে মানুষ মূলত গৌতম বুদ্ধের দৃষ্টিতে একজন ব্যক্তি শব্দের অর্থ হলো, যে গৌতম বুদ্ধের ভাষায় বলি, নাম এবং রূপের সমষ্টি। নাম হলো চিত্ত এবং চৈতসিকতা, আর রূপ হলো স্থিতি অফ তেজ মোল, অর্থাৎ মাটি, জল, বায়ু এবং আগুন। এই 4টে উপাদানে, যে 4টে উপাদান দিয়ে আমার শরীর তৈরি, অর্থাৎ সেই শরীরের মধ্যে আমার কন্ট্রোল, আর চিত্ত এবং চৈতসিকতা দিয়ে আমার চৈতসিকতা মানে হচ্ছে ফাংশন অফ দ্য মাইন্ড, অর্থাৎ যেখানে স্পিচকে আমি কন্ট্রোল করব, আর মনকে আমি কন্ট্রোল করব। যদি এই পঞ্চশীল দিয়ে আমার সাধনা শুরু হয়, তবেই গৌতম বুদ্ধের প্রদর্শিত রাস্তায়, দেখানো রাস্তায় আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তাই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য প্রথম সোপান, প্রথম সিঁড়ি হলো এই পঞ্চশীলের পালন। তো পঞ্চশীল দিয়ে আমি কি করছি? আমার শরীর, মন এবং আমার বাক, তাকে সংযম করছি। এইভাবেই উনি বলছেন যে মিথ্যাচার থেকে বা মিথ্যে কথা থেকে, অপ্রিয় হলেও যদি মিথ্যা হয়, কোনোভাবেই তা বলা যাবে না। তারপরে সুরাপান থেকে বিরত থাকার কথা বলছেন, কারণ স্পষ্টতই বলা হয়েছে যে সুরাপান ব্যক্তিকে সাধারণভাবে থাকতে দেয় না, সে অসাধারণ ব্যক্তিতে পরিণত হয়। সেটা আমরা দেখি, যারা মদ্যপান করেন বা নেশাগ্রস্ত ব্যক্তিকে দেখি, যে তিনি প্রকৃতিস্থ থাকতে পারেন না, আর অপ্রকৃতিস্থ অবস্থায় মানুষ তার ইচ্ছার বিরুদ্ধেও অনেক কাজ করতে প্রবচিত হয়, অর্থাৎ প্ররোচিত হয়, যেখানে তার অনিচ্ছা সত্ত্বেও সে অনেক কাজ করে ফেলে, যা এথিক্যাল নয়, অনৈতিক কাজ করে ফেলে। তাই তিনি বলছেন এখান থেকে বিরত থাকতে, অর্থাৎ মদ্যপান বা মদ্য জাতীয় বিষয় থেকে বিরত থাকতে। সেখানে আসলে মেন্টাল ক্লারিটি কে উনি সাপোর্ট করছেন, আর রেসপন্সিবল বিহেভিয়ারটাকে প্রমোট করার কথা বলছেন। এইভাবে পঞ্চশীলের মধ্যে দিয়ে উনি প্রকৃতি এবং মানুষ, তার মধ্যে যে ইমব্যালেন্স থেকে ব্যালেন্সে, অর্থাৎ প্রকৃতি এবং মানুষের মধ্যে যে ব্যালেন্স রাখতে পারলেই তবেই ব্যক্তি সুখ, সমষ্টি সুখ বা জাতীয় সুখ আসতে পারে। এরকম একটা বিষয় তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। তার শিক্ষাপদের মধ্যে অহিংসা, নন হার্মিং এবং কম্প্যাশন, অর্থাৎ করুণা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বৌদ্ধ নীতিশাস্ত্রে অহিংসা প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, এবং করুণা। করুণা শব্দটার অর্থ এখানে কিন্তু কৃপা নয়। কৃপা শব্দের মধ্যে একটা উঁচু নিচু ভেদ থাকে, যেন উপর থেকে কেউ নিচে থাকা ব্যক্তিকে কোনোভাবে সাহায্য করছে, কিন্তু করুণা শব্দটা তা নয়। করুণা শব্দটা অনেক গভীর। সেখানে আমরা রবীন্দ্রনাথের একটা লাইন থেকেও বুঝতে পারি। উনি বলছেন যে ছোটদের উপকার করিব বলিলেই উপকার করা যায় না, ছোটদের উপকার করিতে হইলে ছোট হইতে হয়, ছোটদের সমান হইতে হয়। এইরকম ভাব ছাড়া কখনো করুণা করা যায় না। অর্থাৎ করুণা যে হৃদয় থেকে অন্যের প্রতি যে প্রেম বর্ষণ, সেটা আসলে সমান হয়ে তবেই করা যায়। তো এইভাবে করুণাকে যথেষ্ট, এবং সেই করুণা শুধুমাত্র মানবের প্রতি কেবল নয়, তিনি বলছেন পশু পাখি, এমনকি গাছপালা, আরো ইকোসিস্টেমের মধ্যে যারা আছে সকলের প্রতি সেই করুণা
করা উচিত এবং করুণা করলে তবেই মানুষ এবং প্রকৃতির মধ্যে সাম্যতা বজায় থাকা সম্ভব। এবং উল্টো দিক থেকে বলছেন যে যদি আমি প্রকৃতিকে নষ্ট করি বা ধ্বংস করি, স্পষ্ট ভাষায় প্রকৃতিকে নষ্ট করি বা ধ্বংস করি, তাহলে সেটা হচ্ছে বৌদ্ধ নীতিশাস্ত্রের বিরুদ্ধ কাজ, অর্থাৎ অনৈতিক কাজ। এখন আমরা দেখব যে গৌতম বুদ্ধের দর্শনের মধ্যে এই প্রকৃতি এবং মানুষের সামঞ্জস্যতা খোঁজার যে চেষ্টা তিনি কেমন ভাবে করেছেন। মূলত গৌতম বুদ্ধের অনেকগুলো থিওরি যার আছে, তার মধ্যে মূল যে তত্ত্বটা হচ্ছে প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব, থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, একটা অসাধারণ তত্ত্ব যা অনেকগুলো তত্ত্বের সংমিশ্রণ, অর্থাৎ থিওরি অফ মোমেন্টারিনেস, থিওরি অফ নন সোল বা নো সোল, থিওরি অফ নন পার্মানেন্ট, সব থিওরিগুলোই যেন এর মধ্যে নিহিত আছে। প্রতীত্ব সমুৎপাদ শব্দটার সাধারণ অর্থ হলো যে কোনো উৎপাদ বা উৎপন্ন হওয়াটা অন্যের উপর নির্ভর করে হয়। এই শব্দটা দিয়ে উনি বলতে চাইছেন যে কার্যকারণ সম্পর্ককেই মূলত প্রকাশ করতে চাইছেন। কার্যকারণ সম্পর্ক ভারতীয় দর্শনে বিভিন্নভাবে আলোচিত হয়েছে, কিন্তু গৌতম বুদ্ধের আলোচনায় প্রতীত্ব সমুৎপাদ আলোচনার দৃষ্টিটা একটু ভিন্ন এবং ভীষণভাবে সেটা বিজ্ঞানসম্মত বলে মনে হয়। কারণ কি? কারণ হচ্ছে যে কারণ থেকে উৎপন্ন কার্য এবং কার্য থেকে আবার রূপান্তরিত কারণ, এই যে প্রবাহটা, এই প্রবাহটা যেন একেবারে সায়েন্টিফিক ওয়েতে উনি দেখাতে পেরেছেন। এইখানেই আমরা দেখছি যে প্রকৃতি, এখানে রিলেশন নিয়ে যখন কথা হচ্ছে, যে রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড নেচার, তখন উনি বলছেন যে রিলেশনগুলো হচ্ছে মূলত কো এক্সিস্টেন্স, কো অপারেশন অ্যান্ড কো এনজয়মেন্ট। অর্থাৎ আমি আছি তাই প্রকৃতি আছে, প্রকৃতি আছে তাই আমার অস্তিত্ব আছে। তাই এখানে আমরা আমাদের দুজনের অস্তিত্ব যেন দুজনের উপরেই নির্ভরশীল। কেবল প্রকৃতি থাকতে পারবে না, বা শুধুমাত্র মানব সভ্যতা বেঁচে থাকতে পারবে না প্রকৃতি ছাড়া। তেমনি ভাবে কোঅপারেশন যদি না থাকে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা যদি না থাকে, তাহলেও কিন্তু দুজনের অস্তিত্বের সংকট হবে, যা আজকের দিনের বড় আলোচ্য বিষয়। এবং কো এনজয়মেন্ট তখনই সম্ভব, কারণ একা একা আমি সুখে থাকবো নগর সভ্যতা তৈরি করে, হ্যাঁ, শিল্প উন্নয়নের নামে নগর সভ্যতা তৈরি করে শুধুমাত্র মানব একমাত্র এনজয় করবে, আর প্রকৃতি সেখানে নিপীড়িত হবে বা প্রকৃতি নষ্ট করা হবে, এমনটা কিন্তু সম্ভব নয়। তা আজ আমরা প্রত্যক্ষ করছি। তাই কো এনজয়মেন্ট থাকতে হবে। এই সমস্ত কথাই আসছে শুধুমাত্র প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বের মধ্যে দিয়ে। গৌতম বুদ্ধ বলছেন যে প্রত্যেকটা কারণ খুব খুব আরো আরো স্পষ্ট করে বললে এরকম বোঝায়। গৌতম বুদ্ধ পালি টেক্সটে একটা জায়গায় উল্লেখ করছেন যে গাছের একটি পাতা যদি ভূমিষ্ঠ হয়, তার থেকে উৎপন্ন যে স্পন্দন, যে কম্পন, সেই কম্পন গোটা বিশ্ব জুড়ে বিস্তারিত হয়। অর্থাৎ আমরা কতটা একে অপরের উপর নির্ভরশীল সেইটা বোঝাতে, যেটা আজকের মডার্ন সায়েন্স, যার বয়স 500 বছরের বেশি নয়, এতদিন পরে এসে বলছেন, নিউটনের পরে, বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির পরে আজকে আমরা জেনেছি যে ওয়ার্ল্ড ইজ নাথিং বাট দ্য ভাইব্রেশন, শুধুমাত্র স্পন্দনই বিশ্ব জুড়ে আছে, আর কিছু নেই, নো মাস নো এনার্জি।
এই কথা 2600 বছর আগে গৌতম বুদ্ধ বলছেন যে স্পন্দনই শেষ কথা, ভাইব্রেশনই শেষ কথা, তরঙ্গই শেষ কথা। তাই তরঙ্গই আছে, অর্থাৎ এই বিশ্ব সংসারের এক্সিস্টেন্ট শুধুমাত্র তরঙ্গায়িত, রূপান্তরিত, পরিবর্তিত বিশ্ব সংসার। অর্থাৎ বিশ্ব সংসার প্রতি মুহূর্তে, মানে স্মলেস্ট ইউনিট অফ দ্য টাইম, সে পরিবর্তিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। এবং এই পরিবর্তিত রূপান্তরিত মধ্যে দিয়ে শুধুমাত্র পদার্থের অস্তিত্বটা আমরা দেখতে পাই না, পদার্থের মধ্যে শুধু স্পন্দনটাই দেখতে পায়, তার কম্পনটাই দেখতে পায়, যেটা সমস্ত জাগতিক জীব এবং জড় সব পদার্থকে প্রভাবিত করে। এই হচ্ছে প্রতীচ্য সমুৎপাত থিওরি। তো সেই থিওরি দিয়ে উনি কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপে ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেশনশিপটা দেখাতে চেয়েছেন, যেটা তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। আর এই থিওরির মধ্যে দিয়ে তিনি নো সোল, নো গড, এইগুলো আবিষ্কার করেছেন। কারণ হচ্ছে যেখানে আমি পরিবর্তনশীলতাকে মেনে নিয়েছি, সেখানে তো কোনো পার্মানেন্ট বলে কিছু থাকতে পারে না। ব্রাহ্মণিক্যাল সিস্টেমের মধ্যে যখন আত্মাকে পার্মানেন্ট বলে মেনে নেওয়া হলো, তারই প্রতিবাদে গৌতম বুদ্ধের প্রতীচ্য সমুৎপাত তত্ত্বে তিনি দেখাচ্ছেন যে বিশ্ব সংসারের সকল পদার্থই, সকল জীব যদি পরিবর্তিত আর রূপান্তরিত হয় স্মলেস্ট ইউনিট অফ টাইম, ক্ষণের মধ্যে দিয়ে, প্রতি ক্ষণের মধ্যে দিয়ে, তাহলে সেখানে কোনো কিছু পার্মানেন্ট থাকতে পারে কি? এই হলো তার প্রতীচ্য সমুৎপাত থিওরি। তারপরে আসি তার মাইন্ডফুলনেস থিওরি। মাইন্ডফুলনেস থিওরিকে সতী বলা হয়, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ মেডিটেশন। উনি বলছেন মেডিটেশন থিওরিতে তত্ত্বটা হচ্ছে MMA, মোমেন্টারি মাইন্ডফুল অ্যাওয়ারনেস। প্রতি মুহূর্তে যদি আমি জেগে থাকি, প্রতি মুহূর্তে আমি যদি অ্যাওয়ার থাকি, তাহলে বিশ্ব সংসারের কোনো অনিষ্ট কর্ম আমি করতে পারবো না। যা শুধু বুদ্ধিস্ট এথিক্স নয়, কোনো এথিক্সেই সেটা আনএথিক্স বলে গণ্য করতে পারবে না। অর্থাৎ MMA থিওরি, অর্থাৎ প্রতি মুহূর্তে জেগে থাকার যে থিওরি, উনি বলছেন যে আমি পদচারণ করছি, একটা পা ফেলে দ্বিতীয় পা ফেলার সময় যদি আমি সজাগ থাকি, তাহলে সেই জাগরুকতা আমাকে নির্বাণ পর্যন্ত পৌঁছে দিতে পারে। ওয়াক মেডিটেশন বলে একটা মেডিটেশনের কথা এখানে বলা হয়েছে। ওয়াক মেডিটেশন অর্থাৎ হাঁটার সময়ে, চলার সময়ে, বলার সময়ে, কাজ করার সময়ে আমি যদি সব সময় মেডিটেশনের মধ্যে থাকি, মাইন্ডফুলনেসের মধ্যে থাকতে পারি, সতী মধ্যে থাকতে পারি, এবং তার মধ্যে একটা সিম্পলিসিটি থাকে, আমি ডিটেল বিষয়গুলো নিয়ে কথা বলবো না, তাহলে পর কিন্তু কখনোই আনএথিক্যাল অ্যাকশন বা আনএথিক্যাল ওয়ার্ক হতে পারবে না। আর মাইন্ডফুলনেস থাকলে, যদি সদা সর্বদা জেগে থাকি, তাহলে এই যে বিশ্ব সংসারে প্রকৃতি নষ্ট হওয়ার একটা বড় কারণ হচ্ছে ওভার কনজামশন, অত্যধিক লোভ, অত্যধিক মোহ আমাদেরকে অন্ধ করে দিয়েছে। আমরা গাছ, জঙ্গলের পর জঙ্গল কেটে নগর সভ্যতা তৈরি করার যে করেছি, অর্থাৎ আমার তৃষ্ণা মেটেনি, আমার তৃষ্ণা বেড়েই গেছে, তার ফলে আমি ওভার কনজামশন করেছি। যা আমার খাওয়া উচিত, যতটা আমার কনজামশন করা উচিত ছিল, যা কনজামশন করলে ব্যালেন্স থাকতো, সেই ব্যালেন্স আমি রাখতে পারিনি। ব্যালেন্স হয়েছে প্রকৃতির মধ্যে, তার মূল কারণ হচ্ছে মাইন্ডফুলনেসের অভাব, অর্থাৎ অ্যাবসেন্স অফ মাইন্ডফুলনেস। আর তাতেই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়েছে, অর্থাৎ প্রকৃতির ধ্বংসলীলা চলেছে শুধু মাইন্ডফুলনেসের অভাবের জন্য। তাই গৌতম বুদ্ধ বলছেন যে
MMA মাইন্ডফুল মোমেন্টারি অ্যাওয়ারনেসের মধ্যেই থাকলেই তবেই প্রকৃতির এই ডিগ্রেডেশনটা অর্থাৎ প্রকৃতির বিনাশটাকে রক্ষা করা সম্ভব। অদ্ভুতভাবে আমরা দেখি, হয়তো অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না, গৌতম বুদ্ধ ধর্ম প্রচারের জন্য কোন অস্ত্র ব্যবহার করেছিলেন। কোন ধর্ম প্রচারের জন্য অস্ত্র ব্যবহার হয়েছে, কোন ধর্ম প্রচারের জন্য বিভিন্ন উপায় কৌশল ব্যবহার হয়েছে। গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচারের জন্য আয়ুর্বেদ নামক এক অস্ত্র ব্যবহার করেছেন। কিভাবে না, যখন তার 60 জন শিষ্য অর্থাৎ ভিক্ষু তার সঙ্গে থাকছিলেন, তখন তিনি উপদেশ করলেন যে এখন তোমাদের সময় হয়েছে গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়ার, অর্থাৎ সব ধর্ম বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দেওয়ার সময় হয়েছে। তাই থাকতে হবে তোমাদের সকলকে একা একা, তোমাদের জন্য কোনো গৃহ নেই, থাকতে হতে পারে জঙ্গলে, গাছের তলায় অথবা কোনো মন্দিরে, কিন্তু তোমাকে নিজেকে রক্ষা করার জন্য আয়ুর্বেদ শিখতে হবে। তাই প্রত্যেককে তিনি আয়ুর্বেদ শেখালেন, এবং আয়ুর্বেদ শেখালেন দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে তাকে নিজেকে রক্ষা করার জন্য, অন্যটা হচ্ছে ধর্ম প্রচারের জন্য। বলছেন দেখো, এমন ব্যক্তি তো বিশ্ব সংসারে কেউ নেই যার কোনো ধর্ম নেই, তাহলে তোমার এই নতুন ধর্ম সে গ্রহণ করবে কেন? তাই তোমার কোন পাশের লোক, মুমূর্ষু লোক, অসুস্থ লোক, রোগপীড়িত ব্যক্তি, সে যদি তোমার আয়ুর্বেদ চিকিৎসায় সুস্থ হয়, তখন তোমার কথা শোনার জন্য সে আগ্রহ প্রকাশ করতে পারে। আর তাকে তখন যদি সৎ ধর্মের কথা শোনাও, তাহলে সে গ্রহণ করলেও করতে পারে। আমার ধর্ম গ্রহণ করতে হবে এমন আমি বলি না। আমার ধর্ম গ্রহণ করার আগে সকলকেই যেটা বলি, গৌতম বুদ্ধ উপায় কৌশল্য সূত্রতে বলছেন যে আমার ধর্ম গ্রহণ করার আগে অবশ্যই পরীক্ষা করবে, নিরীক্ষা করবে, বিচার করবে এবং বিশ্লেষণ করবে। যেভাবে জহুরিরা ও করে, কাটে, ছেড়ে তাকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করে, তেমনি ভাবে পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে হয় এটা গ্রহণযোগ্য, তবেই গ্রহণ করবে, তা না হলে এটা বর্জন করবে। এই বর্জন করার কথা অনেকেই দৃঢ়তার সঙ্গে বলতে পারেননি। গৌতম বুদ্ধ বলেছিলেন, প্রথম দার্শনিক বোধহয় ভারতবর্ষের, যিনি বলেন যে যদি মনে হয় এটা গ্রহণযোগ্য নয়, তাহলে নির্দ্বিধায় এটাকে বর্জন করবে। তাই এই যে উপদেশটার যে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করা, কারণ আমি বৃদ্ধ বলেই আমাকে বিশ্বাস করে নয়, অর্থাৎ তার ধর্মকে বিশ্বাস করে গ্রহণ করার কথা তিনি বলেননি। তার ধর্মকে তিনি একজন সন্ন্যাসী বলছেন বলে গ্রহণ করার কথা তিনি বলেননি। তিনি বলছেন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে গ্রহণ করার কথা। অর্থাৎ এখানে একটা লজিক্যাল আর্গুমেন্ট তিনি দিয়ে দিচ্ছেন যে লজিক্যালি ইফ ইট ইজ অ্যাকসেপ্টেবল ইউ অ্যাকসেপ্ট ইট, আদারওয়াইজ ইউ রিজেক্ট ইট। তো এই ভিক্ষুরা 60 জন ভিক্ষু কিন্তু আয়ুর্বেদ শিখেছিলেন, এবং গৌতম বুদ্ধের দর্শনের সবচেয়ে মহত্বপূর্ণ পরিসর হলো এটা যে গৌতম বুদ্ধের হাত ধরে ভারতীয় অথর্ববেদে থাকা যে আয়ুর্বেদ শাস্ত্র, সেটা একটা অন্য রূপ পেল। আমরা পরবর্তীকালে দেখেছি সেটা, যে রেইকি এক অল্টারনেটিভ হিলিং সিস্টেম হিসাবে এসছে, আরো বিভিন্ন বিদ্যা এসছে যেগুলো আয়ুর্বেদে স্পষ্টভাবে ছিল না। গৌতম বুদ্ধের আবিষ্কার সেগুলো, অর্থাৎ গৌতম বুদ্ধের দেখানো পথে আয়ুর্বেদের একটা অন্যরকম উন্নতি হয়েছে, সেটা আরেকটা অন্য দিক। কিন্তু আমি উল্লেখ করলাম এই কারণে যে প্রকৃতির প্রতি তার প্রেম, প্রকৃতির প্রতি তার যে আমরা জানি জীবক নামক একজন চিকিৎসক, যেটা গৌতম বুদ্ধের চিকিৎসক ছিলেন, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদ পড়ে আসার পর তার শেষ পরীক্ষা নেওয়ার সময় হয়েছিল
স্যার মিউট হয়ে গেছে আপনার লাইনটা। সরি। তো জীবকের শেষ পরীক্ষায় তার গুরুদেবের উপদেশ অনুযায়ী তাকে বলা হয়েছিল যে এমন কোনো গাছ গাছালি বা মানে কোনো উদ্ভিদ কি তুমি পেতে পারো যার কোনো ভেষজ গুণ নেই। তো জীবক বহুদিন খোঁজাখুঁজির পর নিরাশ হয়ে গুরুর কাছে ফিরে বললেন, গুরুদেব আর কোনো উপায় নেই, আমি গোটা পৃথিবী খুঁজে, আমার পরিসরের পৃথিবী খুঁজে আমি একটা উদ্ভিদও পাইনি যার কোনো ভেষজ গুণ নেই। গৌতম বুদ্ধ সেটা জানতেন যে আমার চারপাশে যারা আমাকে রক্ষা করে, যাদের যাদের দ্বারা আমার অস্তিত্ব নির্ভরশীল, সেই উদ্ভিদ অর্থাৎ ভেষজ উদ্ভিদ আমার ধর্মকে প্রচারের মাধ্যম হতে পারে। তাই তিনি বৌদ্ধ ভিক্ষুদের ওই ভেষজ গুণ, তার প্রয়োগ পদ্ধতি এবং তার নির্মাণ পদ্ধতি, অর্থাৎ কিভাবে ওষুধ বানানো হবে, তৈরি করা হবে, তার প্রয়োগ কি রকম হবে, আয়ুর্বেদ থেকে সেটা শিখিয়েছিলেন এবং এটাই ছিল তার ধর্ম প্রচারের সোপান। তো জীবকের হাত ধরে আমরা এটা দেখেছি যে পৃথিবীতে এমন কোনো উদ্ভিদ নেই যার ভেষজ গুণ নেই। তাই গৌতম বুদ্ধকে মেডিসিন অফ বুদ্ধও বলা হয়, যে তিনি হচ্ছেন ভেষজ গুরু। আমরা জানি রাজগীরে পাহাড়ে বসে গৌতম বুদ্ধ উপদেশ করছেন, তখনও পর্যন্ত ভিক্ষুর সংখ্যা বেশি নয়। ভিক্ষুরা জিজ্ঞেস করছেন, আচ্ছা আমাদের চিবর কি হবে, অর্থাৎ পরিধেয় বস্ত্র আমরা তো এখন যেখানে সেখান থেকে কাপড় কুড়িয়ে নিয়ে এসে সেটা সেলাই করে তারপর পরে থাকি। তো গৌতম বুদ্ধের উপদেশ হলো, এইভাবেই তোমরা চিবর সংগ্রহ করবে, অর্থাৎ তোমাদের পরিধেয় বস্ত্র সংগ্রহ করবে, এবং সেটা 3 টুকরোর বেশি নয়, অর্থাৎ পরিধেয় বস্ত্র হবে মাত্র নিম্ন অঙ্গে একটা আর ঊর্ধ্ব অঙ্গে দুটো। কিন্তু এই পরিধেয় বস্ত্র সংগ্রহ করতে হবে এ থেকে, কিন্তু পরিধেয় বস্ত্রের রং কি হবে? তো সেই রং নির্ণয় করছেন গৌতম বুদ্ধ। পাহাড়ের উপরে উঠে ভিক্ষুদের দেখাচ্ছেন, চারদিকে দেখো সোনালী আন পেকে আছে, এই হবে তোমার চিবরের রং। প্রকৃতি থেকে নেওয়া তার চিবরের রং, অর্থাৎ পাকা ধানের রঙের সঙ্গে মিলিয়ে তার ভিক্ষুদের চিবরের রং তিনি করলেন প্রকৃতির সঙ্গে মিলিয়ে। এমনকি বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী, বিনয় পিটকের নিয়ম অনুযায়ী, বৌদ্ধ ভিক্ষুদের সংখ্যা যখন অনেক বেড়ে গেল, একসঙ্গে যখন অনেক ভিক্ষু একসাথে হাঁটা চলা করতেন, তখন বিভিন্ন রকম, বিশেষ করে বর্ষাকালে বিভিন্ন ছোট কীটপতঙ্গ তাদের পায়ে পদদলিত হতো আর মাঠের ধান নষ্ট হতো। তাই গৌতম বুদ্ধ নিয়ম করলেন বর্ষাবাস, ভিক্ষুদের 3 মাস এক জায়গায় থেকে বর্ষাবাস করতে হবে। অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুরা যাতে প্রকৃতির সঙ্গ থেকে, প্রকৃতির সঙ্গে আলাদা থেকে, প্রকৃতিকে বৃদ্ধি করতে, প্রকৃতির কে বেড়ে উঠতে সাহায্য করে, প্রকৃতিকে নষ্ট করা থেকে বিরত থাকে, তাই তিনি বর্ষাবাসের ব্যবস্থা করলেন। 3 মাস যে বর্ষাকাল, সেই 3 মাস বর্ষাকালে বৌদ্ধ ভিক্ষুরা তারা একই স্থানে থেকে তারা শুধু সাধনা করবে, ভজনা করবে, অন্যদের প্রয়োজন হলে উপদেশ দেবে, সুযোগ পেলে উপদেশ দেবে, এই ছিল নিয়ম। অর্থাৎ বর্ষাবাসের উদ্দেশ্যও কিন্তু প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতিকে বেড়ে উঠতে সাহায্য করা। অর্থাৎ গৌতম বুদ্ধের জীবনচর্যার মধ্যেও আমরা প্রকৃতি এবং মানুষের এই যে সম্পর্কগুলো দেখতে পারি। কর্মবাদ থিওরি যখন তিনি বলছেন, অর্থাৎ কর্ম নিয়ে যখন তিনি তার উপদেশ দিচ্ছেন, ঈশ্বরের স্বীকৃতি নেই, অর্থাৎ এখানে আমার কর্ম ফল নিয়ন্ত্রণটা কেউ নেই, আমার কর্মের ফল কতটা আমি পাবো আর কতটা পাবো না
তার নিয়ন্ত্রক হিসেবে একজন ম্যানেজার হয়ে বসে থাকবেন, এই জায়গাটা গৌতম বুদ্ধ দেননি কাউকে। তার ফলে তিনি বললেন যে কুশল কর্মের কুশল ফল, অকুশল কর্মের অকুশল ফল। তাই আমি কুশল কর্ম করলে তার কুশল ফল আমি পাবো, আর কেউ নয়। তাই কর্তাই ভোক্তা, এখানে ভোক্তা হিসেবে আর কেউ নেই। তো এইভাবে তার কর্মবাদ তত্ত্বকে উপস্থাপন করতেন যে যতখানি কর্ম তার ততখানি ফল। এই এই নিয়মটা কে করে দেয়, এখানে যদি প্রশ্ন করা হয় এই কর্মের ফলটা কে নির্ধারণ করে দেয়, সেখানে তিনি ল অফ নেচারের কথা বলছেন, অর্থাৎ প্রকৃতিকে নিয়েই বলছেন যে ল অফ নেচার, প্রকৃতি কিভাবে বেড়ে ওঠে, বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য কে দায়ী হয়, মাটি, জল, বায়ু, আকাশ, আলো সব সহায়ক কারণ হতে পারে। মূল কারণ শুধুমাত্র ল অফ নেচার, অর্থাৎ প্রকৃতির নিয়মেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, বীজ থেকে বৃক্ষ হয়, বৃক্ষ আবার ফল দেয়, সেই ফল থেকে আবার বৃক্ষ হয়। অর্থাৎ বীজ আর বৃক্ষ এই যে চলা, এই চলাটা শুধুমাত্র ল অফ নেচার দিয়েই হয়, এর মাঝখানে কোনো ম্যানেজার থাকে না বা অন্য কোনো নিয়ন্ত্রক থাকে না। তাই কর্মফলের ক্ষেত্রে আমার কুশল কর্ম আমার কুশল ফল দেবে, অকুশল কর্ম অকুশল ফল দেবে। উনি বলছেন যে এই কর্মফলটা আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। একভাবে বলছেন যে কুশল কর্ম যা উৎপন্ন হয়েছে, যে কুশল কর্ম আমার মধ্যে থেকে উৎপন্ন হয়েছে সেটাকে সংরক্ষণ করতে হবে। যে অকুশল কর্ম উৎপন্নের সম্ভাবনা আছে তাকে রোধ করতে হবে। যে অকুশল কর্ম উৎপন্ন হয়েছে তাকে বিনাশ করতে হবে, আর কুশল কর্মের উৎপন্নের সম্ভাবনাকে প্রকট করতে হবে। এইভাবে আমি কুশল কর্মের মাত্রা বাড়াতে পারি, অকুশল কর্মটাকে বিনাশ করতে পারি। তার ফলে কুশল অকুশল কর্মের মধ্যে দিয়েই আমার জীবন প্রবাহ চলতে পারে। এই হচ্ছে তার কর্মবাদ থিওরি। অর্থাৎ দর্শনের কর্মবাদ থিওরিও যেন প্রকৃতির সঙ্গে কজ অ্যান্ড এফেক্ট রিলেশন। এখানে বলছেন প্রকৃতির উপর নেগেটিভ কর্ম অকুশল কর্ম বলেই মানা হবে। ওনার স্পষ্ট নির্দেশ যে প্রকৃতির উপর যদি আমি কোনো নেগেটিভ কর্ম করে থাকি, এবং এই কর্ম সিদ্ধান্তে উনি শুধুমাত্র অ্যাকশনটাকেই বলেননি, উনি মেন্টাল অ্যাকশন এবং থিঙ্কিং অ্যাকশন, অর্থাৎ আমি যদি চিন্তাও করে থাকি যে এমনটা যদি হয়, অমুকের এইটা যদি ভালো হয়, তাহলেও সেটা আমার কুশল কর্ম বলে ধরা হবে, এবং তার সেই কুশল কর্মের কুশল ফলও আমি পেতে পারি। তো কুশল কর্মের উৎপত্তির সংরক্ষণ, এইগুলো তো আমরা দেখলাম। এরপরে আসছে মনাস্টিক ডিসিপ্লিন। মনাস্টিক ডিসিপ্লিনের মধ্যে বিনয়ের যে রুলটা, সেখানে একটা বড় বিষয় যে বিনয়, আমরা জানি সূত্র পিটক, অভিধম্ম পিটক এবং বিনয় পিটক তিনটে তার পিটক, অর্থাৎ গৌতম বুদ্ধের পুরো উপদেষ্টা তিনটে ভান্ডারে আছে। তার মধ্যে বিনয় হচ্ছে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের কানুন, বিনয় রুলস। সেখানে তিনি বলছেন লাইফ ইন হারমোনি উইথ নেচার। একটা কথা মনে রাখতে হবে, আজ যেমন শহরাঞ্চল বা শহরাঞ্চলের নিকটবর্তী কোনো বৌদ্ধ মনাস্ট্রি দেখা যায়, বৌদ্ধ ধর্মের প্রথম প্রচারের সময় কিন্তু তা ছিল না। তার বৌদ্ধ বিহারগুলো, অর্থাৎ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র এবং সেখানে বৌদ্ধ সন্ন্যাসী বা সন্ন্যাসিনীদের থাকার যে জায়গাগুলো, উপাসনার জায়গাগুলো বসতি পূর্ণ জায়গা থেকে দূরবর্তী হতো, অনেকটা দূরে থাকতো, জনবসতি থেকে দূরে থাকতো।
তো স্বভাবতই সেগুলো জঙ্গলে থাকতো। ফরেস্ট ডুয়েলারের যে কনসেপ্ট, এখানে বুদ্ধিস্ট মোনাস্টিক সিস্টেমের মধ্যেও তা আছে। অর্থাৎ অনেক মনাস্ট্রি ছিল যেটা জঙ্গলের মধ্যে, এবং জঙ্গলের থেকেই তারা উপাসনা করতেন। তার ফলে তারা হারমোনিয়াস লাইফ, লিভ ইন হারমোনি উইথ দ্য নেচার, ইউজিং অ্যানিমাল দ্য রিসোর্স অ্যান্ড রেসপেক্ট দ্য অ্যানিমাল লাইফ। আজকে আমরা যদি বলি গো সেবা, তাহলে অনেকে বিরোধিতা, গরু আবার সেবা হয় নাকি? সেবা তো শুধু ঈশ্বরেরই হয়, ভগবানের হয়। এখানে রেসপেক্টের প্রশ্ন আছে। উনি সেই কথাই বলছেন যে রেসপেক্ট অ্যানিমাল লাইফ। আমি তাকে রিসোর্স হিসাবে ব্যবহার করতে পারি, অ্যানিমেলকে রিসোর্স হিসাবে ব্যবহার করতে পারি, এগ্রিকালচারের ক্ষেত্রে তো বটেই, অন্য ক্ষেত্রেও জীবনকে আরো স্বাচ্ছন্দ্য করার জন্য, কিন্তু দুধ পাওয়ার জন্য আমি আমি গাই গাই পুষবো, কিন্তু তাকে শ্রদ্ধার সঙ্গে খেতে দেব না, এমনটা যেন না হয়। তখন রেসপেক্ট টু অ্যানিমাল লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট ছিল মনাস্টারি ডিসিপ্লিন লাইফে। এইভাবে আমরা দেখেছি যে গৌতম বুদ্ধ বিভিন্নভাবে যে রিলেশন দেখিয়েছেন হিউম্যান অ্যান্ড নেচারের মধ্যে। আর একটা জায়গা হলো জাতক কাহিনী, যেখানে প্রায় 500টার মতো জাতক কাহিনী আছে, গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। তার বেশিরভাগ কাহিনীতেই কিন্তু পশু পাখি বা জানোয়ার, বিভিন্ন রকমের জানোয়ার আছে। তো সেগুলো তিনি বলেছেন, এবং তাদের উৎকৃষ্টতা, তাদের গুণাবলীর কথা এখানে বোধিসত্ত্ব রূপে প্রকাশ করেছেন। এমনকি গৌতম বুদ্ধের শিক্ষাপদের মধ্যেও, তার উপদেশের মধ্যেও আমরা দেখেছি যে ন্যাচারাল মেটাফর তিনি ব্যবহার করেছেন। বিভিন্ন উপমায় তিনি প্রকৃতি থেকে উপমা দিতে এবং ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কারণ গৌতম বুদ্ধের শিক্ষা শুধুমাত্র বিশেষ কোনো সম্প্রদায়ের বা মানুষের জন্য তো ছিল না, বিভিন্ন মানুষের জন্য, গ্রামবাসীর জন্য, সাধারণ মানুষের জন্য। যেখানে গেছেন, যে ধরনের মানুষের সঙ্গে গেছেন, তাদের মতন করে শিক্ষা দেওয়ার যে চেষ্টা, উপদেশ দেওয়ার যে চেষ্টা, সেখানে তাদের মতন করে উপমাগুলো ব্যবহার করেছেন। তাই অনেক ক্ষেত্রে আমরা দেখি নেচার থেকে নেওয়া তার উদাহরণগুলো তিনি করছেন। এবং তার একটা ক্লোজ অবজারভেশন ছিল যে হারমোনি উইথ নেচার, যে নেচারের সঙ্গে থাকা, যেটা সুখ স্বাচ্ছন্দ্যের কারণ বলে তিনি মনে করতেন। গৌতম বুদ্ধের উপদেশ শুরুই হয় দুঃখ দিয়ে, সাফারিং। চতুরার্য সত্যের কথা বলতেই হয়, যেখানে তিনি বলছেন দুঃখ আছে কারণ দুঃখের কারণ আছে, দুঃখকে নিরোধ করা সম্ভব এবং দুঃখ নিরোধের উপায় আছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকের কাছে মনে হতে পারে যে অতিশয়োক্তি। গৌতম বুদ্ধ আয়ুর্বেদ থেকেই কিন্তু এই কনসেপ্টটা নিয়েছিলেন। আয়ুর্বেদে এই কনসেপ্টটা ছিল, অথর্ববেদে ছিল রোগের কারণ, রোগ নির্ণয় এবং রোগ মুক্তি। এই 4 পিলার, এটা অথর্ববেদের আয়ুর্বেদের হিসাবে ছিল। আয়ুর্বেদের এটাই 4 পিলার। তো সেখান থেকে তিনি ওই রোগের জায়গায় শুধু দুঃখ শব্দটা ব্যবহার করলেন। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ সম্ভব এবং দুঃখ নিরোধের উপায় আছে। সবচেয়ে বড় পরিবর্তন যেটা হলো, ওখানে আয়ুর্বেদে ছিল রোগ নির্ণয়, অর্থাৎ ডিটেকশন অফ দ্য ডিজিজ, কিন্তু তার জায়গায় গৌতম বুদ্ধ ব্যবহার করলেন দুঃখ নিরোধ। নিরোধ শব্দটার অর্থ হলো আপরুটেড করা, অর্থাৎ সমূলে উৎপাটন করা। এখানে একটা বড় বিরাট পরিবর্তন।
ছিল রোগটা জীবনের একটা পরিসরের একটা মাত্রা মাত্র, কিন্তু দুঃখটা পুরো জীবন জুড়ে আছে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 6 প্রকারের দুঃখের কথা গৌতম বুদ্ধ বলেছেন। তার মধ্যে একটা, কেউ কিছু বলছেন? না না, কন্টিনিউ করুন। ওকে, তার মধ্যে একটা দুঃখ হলো রোগ। তাই গৌতম বুদ্ধের 6 প্রকার দুঃখের মধ্যে একটা দুঃখ হলো রোগ। তো আয়ুর্বেদ থেকে নেওয়া তার এই যে কনসেপ্টটা, এটা অনেকেই বলেন যে গৌতম বুদ্ধ আয়ুর্বেদ থেকে চুরি করেছেন। সে যাই হোক না কেন, কিন্তু তার বড় বিরাট পরিবর্তন হলো শুধু একটা শব্দ ব্যবহারের জন্য, যে রোগ শব্দটা হয়ে গেল দুঃখ, যা জীবন ব্যাপী, অর্থাৎ জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যার বিস্তার। দ্বিতীয়ত হলো রোগ নির্ণয়টা হয়ে গেল রোগ নিরোধ। নিরোধ শব্দটার অর্থ হলো যাকে সমূলে উৎপাদন করা যায়, সম্ভব, এই কথা তিনি বলছেন। তো সেই দুঃখের কথা বলতে গিয়ে তিনি কি বলছেন, যে দুঃখ আছে, কারণ কি না, দুঃখের কারণ আছে। তাই এখানে আমরা দেখতে পারি যে ইমব্যালেন্স, অর্থাৎ আয়ুর্বেদের কফ পিত্ত বায়ুর যে ইমব্যালেন্স, কফ পিত্ত বায়ুর যে অসাম্যতা, সেটাই তো মূলত রোগ। রোগ মানে অথর্ববেদের, আয়ুর্বেদের মূল কথা হলো, রোগ শব্দটার অর্থ হলো যে কফ পিত্ত বায়ুর অসাম্যতা। আর সেটা যখনই সাম্যতায় আসে তখন আর রোগ থাকে না, তখন সুস্থতা থাকে। তাই এখানে সাফারিং, অর্থাৎ এই দুঃখ তখন থাকে না যখন দুঃখের মূল কারণ তৃষ্ণা আর থাকে না। তাই আজকে প্রকৃতি এবং মানুষের মধ্যে সম্পর্ক, সম্বন্ধ বিচারের বিষয় হয়ে যাচ্ছে এই কারণে, কারণ প্রকৃতি আমাদের প্রতি আজ প্রতিশোধ নিচ্ছে। প্রকৃতির প্রতি যে অবিচার আমরা করেছি, তারই পরিণাম স্বরূপ আমাদের প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ দিচ্ছে। এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন কন্ট্রিবিউটস টু হিউম্যান সাফারিং। তাই এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন যে আমরা করেছি, তারই পরিণাম হিসেবে আজ আমরা দুঃখ ভোগ করছি। To reduce the suffering, human must live in harmony with the natural world. তাই প্রকৃতির পরিবেশে আমরা খুব হারমোনিয়াস লাইফ, এনজয় লাইফ শুধু করতে পারি, একমাত্র রিডিউস দ্য সাফারিং আমরা করতে পারি শুধুমাত্র প্রকৃতির সঙ্গে থেকে, অর্থাৎ কো এক্সিস্টেন্স, কোঅপারেশন অ্যান্ড কো এনজয়মেন্ট। কথাটা মনে রাখতে হবে যে মাইন্ডফুল মমেন্টারি অ্যাওয়ারনেসের দ্বারা। আর লাস্ট একটা পয়েন্ট বলেই আমি আজকে বিষয়টা শেষ করতে চাইব। ইকোলজিক্যাল বুদ্ধিজম আজকে খুব একটা বড় আলোচিত বিষয়। ইন্টারন্যাশনাল ফিল্ডে, প্ল্যাটফর্মে এটা আজকে বড় আলোচনার বিষয়। বিশেষ করে ভিয়েতনাম, থাইল্যান্ড, শ্রীলঙ্কার মতো দেশগুলো এই নিয়ে অনেক ভাবছে, করছে। তারা এনগেজ বুদ্ধিজম বলেও তারা এই বিষয়টাকে বিবেচনা করেন যে বুদ্ধিজম, আসলে বুদ্ধিজম সবসময় এনগেজ ছিল। বুদ্ধিজম শুধুমাত্র থিওরিটিক্যাল তো নয়, বুদ্ধিজম অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি এবং প্র্যাকটিক্যাল বোধ। তো তার ফলে এখানে চর্চা আছে, চর্যা আছে, বোধ দুটোই আছে। তার ফলে এর এনগেজ বলে আলাদা বলতে হয় না। তবু ওরা ইকোলজিক্যাল বুদ্ধিজম বলে শব্দটা ব্যবহার করছে, বিশেষ করে ভিয়েতনাম। এবং ভিয়েতনাম বুদ্ধিস্ট কমিউনিটি মূলত এই কাজটা করছে। আমরা জানি বিখ্যাত একটা নাম, থিগ নাথন থু। এরা মূলত 2-3 জন যারা বুদ্ধিস্ট মঙ্ক হিসাবে এনভায়রনমেন্টের উপরে কাজ করছেন, তাদের ইকোলজির উপরে অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে মূল কাজ। যে পাবলিক অ্যাওয়ারনেস, মাস অ্যাওয়ারনেস এবং অ্যাক্টিভিজম, অর্থাৎ অ্যাক্টিভলি তারা কাজ করছেন, লক্ষ লক্ষ গাছ লাগাচ্ছেন,
নদীর পাড়ে নদীগুলোকে সজীব করার চেষ্টা করছেন, প্রকৃতিকে সবুজ করার চেষ্টা করছেন এবং গ্রিন এফেক্ট তার উল্টো দিকে তারা গ্রিনারি তৈরি করছেন। এটা তারা বুদ্ধিস্ট প্রিন্সিপাল বলে মনে করছেন এবং বুদ্ধিস্ট প্রিন্সিপাল হিসাবেই তারা কাজ করছেন অ্যাজ এ মঙ্ক। তাই ইকোলজিক্যাল বুদ্ধিজম আজকে একটা বড় বিষয়, যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে। এবং থিগ নাথনের একটা কয়েন করা শব্দ হলো ইন্টারভিং। ইন্টারভিং ওনারই নতুন কয়েন করা এক শব্দ, যার যে শব্দটার অর্থ হলো একটা টার্ম ইন্টারভিং। তিনি বলছেন যে দ্য ডিপ interconnectedness between human beings and environment, অর্থাৎ এই ডিপ ইন্টারকানেকশননেস থাকা দরকার। ডিপ ইন্টারকানেকশননেস হিউম্যান বিং এবং এনভায়রনমেন্টের মধ্যে যতক্ষণ না থাকছে ততক্ষণ পর্যন্ত এই দুঃখ আমাদের ভোগ করতেই হবে এবং দুঃখের মধ্য দিয়েই আমাদের চলতে হবে। তাই আজ আমরা ইন্টারভিং শব্দটাকে মনে রাখবো এবং মোমেন্টারি অ্যাওয়ারনেস, মাইন্ডফুল মোমেন্টারি অ্যাওয়ারনেসের মধ্যে থাকবো, এই আশা করে আজকে আমি এখন বক্তব্য শেষ করছি। এখন আমি ডেকে নিচ্ছি আমাদের মোদক ট্রেনার একাডেমির আমাদের অভিভাবক বলা যায়, অ্যাডভাইজারি বোর্ড মেম্বার প্রফেসর মনতোষ দাশগুপ্ত স্যারকে কিছু বলে এই প্রোগ্রামটা সমাপ্তি ঘোষণা করার জন্য। নমস্কার। খুবই ভালো একটি সন্ধ্যা বা রাত্রি, আর একটা সুন্দর সমাপতন। আমরা আজকে বুদ্ধদেব সম্বন্ধে শুনলাম বুদ্ধদেবের কাছে। এটি একটি সুন্দর সমাপতন। অধ্যাপক বুদ্ধদেব ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ। এবং তিনি বৌদ্ধ ধর্মের বিশেষ কয়েকটা দিক, বিশেষ করে বৈজ্ঞানিক দিক, এই প্রসঙ্গে আমার মনে পড়ছে ভগিনী নিবেদিতা। উনি তো মানে ছোটবেলা থেকেই খ্রিস্ট ধর্মের প্রতি অনুরাগী, কিন্তু একসময় তার মনে হলো যে খ্রিস্ট ধর্ম বা খ্রিস্ট ধর্মের আচারে যথেষ্ট বৈজ্ঞানিকতা নেই। তিনি বৌদ্ধ ধর্ম সম্বন্ধে পড়লেন এবং তারপরে লিখছেন যে দেখলেন বৌদ্ধ ধর্ম অনেক বেশি বৈজ্ঞানিক, সাইন্টিফিক। আমি কোট আনকোট এই সাইন্টিফিক, এই যে সাইন্টিফিক এই দিকটার উপরে বিশেষ করে আলো ফেললেন বুদ্ধদেব। এটা আমার ভালো লেগেছে। প্রকৃতপক্ষে বলতে গেলে সমস্ত ধর্মেরই একটি বিশেষ দিক বলা যায়, বিশেষ করে ইকোলজি, প্রকৃতি ভাবনা বা প্রকৃতি প্রেম, সে সমস্ত ধর্মে বা সমস্ত কাব্যে বা সমস্ত দর্শনে আছে। এই যে একটা সামান্য ঘটনার কথা বলি, প্রণবানন্দ, স্বামী প্রণবানন্দের এক শিষ্য একবার দাঁড়িয়ে প্রণবানন্দজির সঙ্গে কথা বলছেন। তার উত্তরীয়টা একটি তুলসী গাছের মধ্যে আটকে যাওয়াতে তুলসী গাছটা বেঁকে গেছে। তিনি তাকে খুব তিরস্কার করছেন যে ওই গাছটিকে ওইভাবে কষ্ট দেওয়াতে। এই যে ইকোলজির দিকটা, প্রকৃতি প্রেম বা প্রকৃতি ভাবনা, প্রকৃতি মনন বলতে পারি, এই জিনিসটি বৌদ্ধ ধর্মে তিনি তুলে ধরলেন। এটা ভালো লাগলো। এবং তারপরে প্রফেসর সোমনাথ সরকারের বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তরেও তিনি যে বললেন, সেখানেও আমার একটি অদ্ভুত কথা মনে পড়লো যে সব ধর্মই যে একেবারে অল রোডস লিড টু রোম প্রকৃতপক্ষে একই কথা বলে। শ্রী অরবিন্দের যে ইনভলিউশন এবং ইভলিউশন, এই যে উনি বললেন যে বুদ্ধদেব বলছেন আমরা সমস্ত সময়ই জন্মাচ্ছি, এই যে ইনভলিউশন এবং ইভলিউশন একটা ন্যাচারাল প্রক্রিয়া, একটা স্বকৃত প্রক্রিয়া, এর যে সমষ্টি,
খুব ভালো লাগলো। আরো তো অনেক কথা বলাই যায়, কিন্তু তিনি যে দিকগুলো বেছে নিয়েছেন সেই দিকগুলো নভেল, বলা যেতে পারে স্যালিয়েন্ট ফিচার বা নভেল ফিচার্স গুলো তিনি বললেন। আমরা সত্যিই খুব মুগ্ধ হলাম। আমি তাই আমার নিজের পক্ষ থেকে, আমার একাডেমির পক্ষ থেকে এবং শ্রোতৃবর্গের পক্ষ থেকে প্রফেসর বুদ্ধদেব ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি।